প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন প্রথম আলোতে প্রকাশিত একটি বিশেষ সংবাদ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং আলোচনা করি আমাদের একজন সহকর্মীর সঙ্গে। আজকে কোনো বিশেষ সংবাদ নয়, আজকে আলোচনা করব একটি বিশেষ ছবি নিয়ে, যে ছবিতে দেখা যায় একজন নারী টিসিবির পণ্য কিনতে গিয়ে রাস্তায় পড়ে গেছেন। সেই ছবিটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে এবং মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে এই ছবিটা নিয়ে। সেই ছবিটি তুলেছেন প্রথম আলোর ফটো সাংবাদিক দীপু মালাকার। তিনি আছেন আমাদের সঙ্গে। মালাকার, আপনাকে স্বাগতম। স্বাগতম ভাই। আপনার যে ছবিটা আপনি তুলেছেন, একটা ছবি নয়, মানে একাধিক ছবি একই ঘটনার। তো ছবিগুলো বেশ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে যেটা বলা হয়। তো এই ছবিটা আসলে কোথায় তুলেছেন? আচ্ছা, এই ছবিটা তুলেছি উত্তরা 12 নম্বর সেক্টরের রোড 6C একটা রোডে, খালপাড় নামে পরিচিত খালপাড় সম্ভবত। নামে পরিচিত, একদম দিয়াবাড়ি এলাকার ভিতর। জি। দিয়াবাড়ি খালপাড়ের একদম কোল ঘেঁষেই ওই রোড সিটা, 6 এর C। তো আপনি সেখানে কেন গিয়েছিলেন দিয়াবাড়ি? আচ্ছা, গিয়েছিলাম আসলে ইন্টারেস্টিং। আমি আসলে অ্যাসাইনমেন্ট তো এত দূরে বা উত্তরার এলাকায় দিয়াবাড়ি এলাকাতে সবসময় যে যাওয়া হয় বিষয়টা এরকম না। আমার একটা পার্সোনাল কাজ ছিল। আমার গাড়ির একটা নাম্বার প্লেটের জন্য দিয়াবাড়ির বিআরটিএস অফিসে যাওয়ার দরকার ছিল। তো যেতে যেতে যাওয়ার পথেই আর কি আমি মানে প্রথম এই ঘটনাটা দেখে ওখানে দাঁড়াই। তো যাওয়ার আগেই আমি হয়তো এই কাজটা করি ওখানে। যে আমি প্রথমে খুব হুলস্থুল দেখছিলাম ওখানে, ট্রাকটা মাত্রই এসেছে, মানে ওরা প্যাকেজিংও করেনি, মাত্র ট্রাকটা এসে ওপরের সামিনারটা ওরা সম্ভবত সরাচ্ছিল। তো তখনই আর কি খুব এখানে হুলস্থুল চলছিল লাইনে দাঁড়ানো নিয়ে আর কি। মহিলা পুরুষ, আসলে পুরুষরাও লাইনে দাঁড়িয়েছে, কিন্তু মানে মহিলারা ওই শৃঙ্খলাটা কোনোভাবেই আনতে পারছিল না। ওই হুলস্থুলটা দেখেই পেছনে একটু যানজট সৃষ্টি হয়ে গেছে। তো আমি প্রথমে দাঁড়াই ওখানে, দেখি যে কিভাবে এখানে এই পরিস্থিতিটা হয়। তো আপনার সাথে কি ক্যামেরা ছিল না মোবাইল থেকে না, ছবি? অবশ্যই ক্যামেরা ছিল। আমি ক্যামেরা নিয়েই তখন কাজটা করা শুরু করি। আসলে হয়েছিল কি, মানে ট্রাকের পেছনে যে মহিলাদের যে জটলা পাকে যাওয়ার কারণে পেছনে কিছু যানজট সৃষ্টি হয়ে গেছে, এবং যানজটটা এরকম হয়েছে, মানে ওখানে একটা পিকআপ ভ্যান ইউটার্ন নিতে চাচ্ছিল। পিকআপ ভ্যানটা ইউটার্ন নিতে গিয়ে তো যানজটে ওই ওদের ভিড়ের কারণে ওই ইউটার্ন নিতে পারছে না, এবং পিকআপ ভ্যানটা ছিল আপনার টাইলস বোঝাই। সো ও হলো ব্যাক গিয়ারে যেতে পারছে না কোনোভাবেই। ও ব্যাকে গিয়ে যে আবার ইউটার্ন নিবে ও পাচ্ছিল না। সো তখন এই কারণে ওই পুরো রোডটাতে একদম ভয়ঙ্কর যানজট হয়েছে। আমি সেই যানজটটা দেখে গাড়ি থেকে নেমে যখন হেঁটে গিয়ে সামনে দেখলাম, তখন আসলে ওই টিসিবি টিসিবি ট্রাক ট্রাকের এরিয়াটা দেখতে পান। চালককে বলা হচ্ছিল যে একটু গাড়িটা সামনে নেন, আমরা গাড়িটা ঘোরাই। তো কোনোভাবেই টিসিবির চাক আর কি এই মানুষগুলোকে সরিয়ে তারপর যে চালাবে পারেনি। সো আর কি উনি ওই মানুষ সহই গাড়িটা প্রথমে একটু টান দিয়ে একটু সামনে নেয় প্রথমে। তো সামনে নেওয়ার সময় মানে অনেকেই আমরা ছবিতে দেখলাম যে সিরিজ ছবি যেটা, সেখানে দেখলাম যে কেউ ট্রাকের সঙ্গে ঝুলে আছেন, কেউ চলে পিছনে যাচ্ছে। হ্যাঁ, এখানে দৌড়াচ্ছেন। এখানে বিষয়টা এরকম ছিল যে প্রথমে যখন ও একটু ওই যানজটটা এড়ানোর জন্য একটু সামনে নেয়, তারপরেও ওরা সাথে সাথেই ওই জটলাটা একইভাবে বিশৃঙ্খলতা সেই ট্রাকের পিছনেই লাইনে করছিল। কিন্তু যখন নাকি দ্বিতীয়বার সরার পরও, মানে প্রথমবার সরানোর পরেও দেখলো কোনোভাবে শৃঙ্খলা ফেরাতে পারেনি, তখন ট্রাক চালক মানে বাধ্য হয়, উনি ভাবে যে না, আমি এই সড়কেই দাঁড়াতে পারবো না, আমি এইভাবে বিশৃঙ্খলভাবে আসলে কেউ পাবে কেউ পাবে আপনি না কি এটাকে তাই হয়। বিশৃঙ্খলা বলবেন, না কম দামে পণ্য পেতে মানুষের যে ব্যাকুলতা, মানুষের যে লড়াই বা চেষ্টা, হ্যাঁ, সেটা হ্যাঁ, না বলবেন? এটা আমরা বলবো, এটা সব জায়গায় তো আমরা যেমন ঢাকার আরো বিভিন্ন টিসিবির বিক্রয় কেন্দ্র স্পটগুলো তো দেখি, সব সেখানে কিছু জায়গায় শৃঙ্খলা হয় বা আবার কিছু জায়গায় অবশ্যই এখানে বিশৃঙ্খলতা হয়। আমি এটা বিশৃঙ্খলা এটা বলবো যে, কারণ এখানে একই জায়গায় তো পুরুষরাও লাইনে দাঁড়িয়েছে, কিন্তু মহিলাদের ভিতরে কে আগে এসেছে এখানে একটা সিরিয়ালিং এর বিষয় আছে, যে কে কখন আগে আসছে। এখন তারা একটা দল কে বেঁধে কখন আগে এসছে সেটা তো ধরেন, আপনার যখন পণ্যের পরিমাণ কম থাকে, হুম মানুষ বেশি থাকে, তখন হুম এই প্রবলেমটা হয়। হুম কিন্তু সবার যদি পণ্য পাওয়ার নিশ্চয়তা থাকে, হুম তখন তো এত বিশৃঙ্খলা হওয়ার কথা রাইট, নয়। সেটা সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ তার আমি মানে মনে আপনি করি। বলছেন যে ওখানে যে পরিমাণ পণ্য আসে সেটা ওই লাইনে দাঁড়ানো মানুষের চেয়ে অনেক কম। এটা কম কম, এবং তারা ওই সেখানেই সবাই একটা প্রত্যাশা থাকে যে কে আগে পাবে, কে কে আগে আগে নিয়ে পাবে যাবে, সেই এবং বাছাই। রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা ঘন্টায় লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে থেকে থাকে। তারা ট্রাকের, অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা হয়তো ট্রাক আসার 1-1.5 ঘন্টা আগে থেকে এসে ওরা ওখানে দাঁড়িয়েছিল যে ট্রাকটা কখন আসবে। আচ্ছা, তারপর ট্রাকটা চালিয়ে সামনে চলে গেল, অন্য জায়গায় চলে গেল। হ্যাঁ, আর ট্রাকটা ওই যে আসলে ছবিটা আসলো কিভাবে? তো ট্রাকটা যখন সামনে চলে গেল, এবং কিছু যারা খুবই মানে একদম প্রথম সারিতে ছিল, মানে ট্রাক ধরে দাঁড়িয়েছিল, তারা আসলে কোনোভাবেই ওই জায়গাটা ছাড়তে রাজি না, যে প্রথমে নিশ্চয়তাটা, পণ্যটা পাওয়ার নিশ্চয়তা যেন আমারই হয়। সেই নিশ্চয়তার জায়গা থেকে তারা ট্রাকটা এমনভাবে ধরেছিল যে ট্রাক চলুক, কিন্তু মানে ওরা ভেবেছিল হয়তো এত জোরে টান দিবে না, তো ট্রাকটা আস্তে আস্তে যাবে, তার ওটা ধরেই হেঁটে হেঁটে যেতে পারবে। কিন্তু ট্রাকটা যখন এক পর্যায়ে একটু মানে গতি বাড়িয়ে দিল, তখন আর কি কয়েকজন পুরুষ এবং কয়েকজন, মানে ওদের 4জন পুরুষ 3জন মহিলা এরকম ওরা ট্রাকের সাথে ঝুলে যাওয়া শুরু করলো। তো এক পর্যায়ে সেখানে 2জন নারী
ক্রেতা আর কি প্রথমে ওখানে লুটিয়ে পড়ে। প্রথম জনের ছবিটা আমি মিস করেছি এবং দ্বিতীয় জন যখন আগে আরেকবার পড়লো, সো আমাদের যে পত্রিকায় আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে সেই ছবিটা হলো দ্বিতীয় নারী, সে হলো পড়ে গেছে। কিন্তু জি, ওখানে কালকে দুপুরে আমরা যখন ছবিটা প্রকাশ করি, আপনার তোলা ছবি, তখন এটা এখন পর্যন্ত 1.5 লাখের মানের বেশি মানুষ এটার প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং 9,000-এর বেশি মানুষ এটা মন্তব্য করেছেন এবং এটা শেয়ার হয়েছে, হাজার হাজার শেয়ার হয়েছে। তো আমি আপনাকে বলতে চাই যে ওই যে নারী যিনি পড়ে গেলেন বা দুজন পড়ে গেলেন, আপনি বলছেন একজনের ছবি তুলতে পারেননি আপনি, তাদের সঙ্গে কি পরে আর পেয়েছেন? তাদের আমি কথা আসলে কথা তাদের বলতে সাথে না, পেরেছেন? তাদের সাথে আমি কথা বলতে পারিনি। আমি তাদেরকে অবজার্ভ করেছি, একজনকে দেখেছি সে তার আসলে এই অবস্থাতে দৌড়াদৌড়ি করে তার আসলে খুবই লজ্জিত মনে হয়েছে এবং তারা মানে খুবই দেখেছে, যেহেতু আমাকে দেখেছে ক্যামেরা নিয়ে ছবি তুলছি, তারা মুখ টুক ঢেকে রাখার কথা চেষ্টা করেছে এবং তাদের তাদের সেই সিচুয়েশন, সেই অ্যাম্বার্স সিচুয়েশনটা দেখে আসলে আমাদের মনে হচ্ছে আমাদের মাদের কথাই, আমাদের বোনদের কথাই। তারা যে সবসময় সংসার সামলানোর জন্য যে পরিমাণ শ্রম ওনারা দেয় এবং যে পরিমাণটা মানসিকতা তারা রাখে, সেই জায়গা থেকে যে একজন মা তার একটা মানে অল্প কিছু টাকা হয়তো তার সাশ্রয় হবে মানে বাজারের রেগুলার মূল্য থেকে কেনার জন্য, কিন্তু সেই অল্প কিছু মূল্য টিসিবির ট্রাক থেকে কেনার জন্য উনি জীবনের ঝুঁকি নেওয়া, এটা জীবনের ঝুঁকি নেওয়াই আমি বলবো যে জীবনের ঝুঁকি নিতে অন্যত্র পারছে, সেখানে তারা পড়ে যাচ্ছে, আহত হচ্ছে। ওনার পরিবারের অনেকেই হয়তো আমরা জানে না যে ওনার মা বা ওনার স্ত্রী কী অবস্থায় এই পণ্যটা সংগ্রহ করার জন্য কী ঝুঁকিটা নিয়েছে। সো সেটার জন্য আমিও মানে ওনার জন্য খুব সমবেদনা জানিয়েছি, কিন্তু আমি তার সাথে পরবর্তী তাকে কথা বলে তার তার যে চলে যাওয়াটা দেখেছি, আমি ওখানে দাঁড়িয়ে আর বিরক্ত করে বা ওনাকে আরও এম্বার্স করে আমি ওনার তথ্য জানতে চাই। আর আমি এই জন্য ছবিটাও আমার কাছে ওনার মুখ পরিষ্কার করা ছবি ছিল, কিন্তু ওনার যখন নাকি স্কার্ফটা দিয়ে মুখটা ঢেকে আছে, আমি সেই ছবিটাই প্রকাশ করেছি, কারণ ওনার মুখ দেখা যায় এরকম ছবি আমার কাছে ছিল। আমি আপনাকে এই জন্য ধন্যবাদ। আমরাও সাধারণত এই ধরনের পরিস্থিতিতে এরকম হ্যাঁ, এক স্পষ্ট চেহারা দেখা যায়, এই ধরনের জি, ছবি প্রথম আলো প্রকাশ করে না। আমি আপনাকে জানিয়ে রাখি যে একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল কিনতে পারেন টিসিবি ট্রাক থেকে, 2 কেজি মসুর ডাল কিনতে পারেন, 1 কেজি চিনি কিনতে পারেন, 1 কেজি ছোলা কিনতে পারেন এবং আধা কেজি খেজুর কিনতে পারেন, এবং সাধারণ মানের যে খেজুর। তো এই পুরো প্যাকেজটা তার জন্য দাম যে রাখা হয় সেটা হলো 950 টাকা, এবং এটা বাজার দাম রাখা হয় সেটা 590 টাকা। বাজার থেকে কিনতে গেলে এটা 950 টাকার মতো লাগে, মানে একজন মানুষের 350 টাকার মতো সাশ্রয় হয় এই টিসিবি ট্র্যাক থেকে পণ্য কিনতে পারলে। এবং এটার জন্য আমরা দেখি যে শত শত মানুষ সেই সকালবেলা এসে লাইনে দাঁড়ান এবং তারা অনেক কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আপনার হলো গিয়ে সেই পণ্যটা সংগ্রহ করেন। আপনি তো এই ধরনের ছবি, এই টিসিবি ট্রাকের লাইনের ছবি আমরা তো অনেক বছর ধরে ছাপি, আপনিও অনেক তুলেছেন। এই ধরনের লাইন আসলে কত বছর ধরে দেখছেন যে এত বেশি লম্বা লাইন, এত বেশি চেষ্টা, এত বেশি লড়াই? হ্যাঁ, এটা লাইন আমরা সবসময় তুলেছি, কিন্তু আমার এক্সপিরিয়েন্সের মতো আমিও যেমন প্রথমত 9 বছর ধরে কাজ করছি, কিন্তু এটা আমার কোভিড মহামারীর পর থেকে মানে 2021-22-এর পর থেকে আমার কাছে এই বিষয়টা আরও বেশি ব্যাপকতা মনে 20 হয়। সালে আগে কোভিড আগে লাইন মহামারী থাকতো, হয়েছিল। রাইট, একদম বৈশ্বিকভাবে যে মহামারীর পর তো আগেও লাইন ছিল, কিন্তু এত বিশৃঙ্খলা বা এত মানুষের এই টিসিবির মানে পণ্য মরিয়া কেনার জন্য এত চেষ্টাটা ছিল। মরিয়া চেষ্টা ছিল না, এরকম মানে হুলস্থুল কাণ্ড দেখি নাই আমরা। কিন্তু এটা আমার কাছে কোভিডের পর থেকে লাগলো এখন। তখন হয়তো তারপরও আমাদের নিউজের সাথে যেটা আমরা দেখতে পারলাম, ইউক্রেন রাশিয়ার একটা ওয়ারের পরে যখন সারা দেশে তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা হলো, তারপরে হয়তো আমাদের দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেখানে টিসিবি থেকে যদি অল্প কিছু তেল তারা সাশ্রয় করেন, তখন দেখলাম যে তাদের এই সেই সেই মানে আকাঙ্ক্ষাটাতে এখান টিসিবি থেকে পণ্যটা নেওয়া, অন্তত আমি অনেক কাছে দেখেছি যে শুধুমাত্র তেল নেওয়ার জন্য, অন্য পণ্য ওনারা অনেকের কাছে বিক্রি করে দেয়, শুধু তেলটা তারা রেখে দেয়, যে শুধু তেলটা নেওয়ার জন্য হয়তো তাদের না, এরকম 1 লিটার তেলের দাম তো এখন প্রায় 200 টাকার হ্যাঁ, কাছাকাছি 200 এবং টাকা। অনেক বছর ধরে এটার দাম চড়া, এবং সরকারও এখান থেকে রাজস্ব ভালো আয় করছে, কিন্তু মানুষের আসলে স্বস্তি নেই। সত্যি। কিন্তু আমার কাছে এটা রাজীব ভাই, আপনার কাছে যেমন প্রশ্ন যে এই টিসিবির ট্রাকে এই যে লাইনটা লম্বা হচ্ছে, এর দীর্ঘ আমরা প্রতিনিয়তই দেখছি যে এক এক জায়গায় একদিন পর পর থেকে যেমন লাইনটা হয়তো আরও বৃদ্ধি পাচ্ছে, আরও 10 জন লোক বেশি, একই স্পটে আরও 10 জন লোক হয়তো বেশি কিনছে। এই লাইনটা মানে এই লাইনটা যে বাড়ছে, এটার একটা ভবিষ্যৎ কীরকম মনে হয় আপনার? দেখেন, আপনি যেটা বলছিলেন 2020 সালের পরে একটু একটু করে দেশে মূল্যস্ফীতি বাড়তে থাকে। এর আগে প্রায় 1 দশক কিন্তু মূল্যস্ফীতি একটা 6-7, মানে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কথা বলছি, এটা 5-6 এর আশপাশে থাকতো। 2020-এর পর থেকে এটা কিন্তু বাড়তে থাকে এবং 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে আপনি জানেন যে বিশ্ববাজারে সব কিছুর দাম বাড়তে শুরু করে এবং আমাদের রিজার্ভ ডলারের রিজার্ভ কমতে থাকে এবং রিজার্ভ কমার একটা পর্যায়ে ডলারের দাম কিন্তু ব্যাপকভাবে বেড়ে যায়।
86 টাকার ডলার এখন 122 টাকা। তো ইম্পোর্টেড আমদানি করা যত পণ্য আছে সবগুলোর দাম, পণ্যের দাম, কাঁচামালের দাম সব কিছু কিন্তু বেড়ে যায় এবং মূল্যস্ফীতি কিন্তু 10% উপরে উঠে যায়, 11, 12, 13। তো ওই যে মূল্যস্ফীতি 11, 12, 13% হলো, সেটা কিন্তু মানুষের জীবনে ব্যাপকভাবে প্রভাব পড়লো। একে তো আপনার তার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আবার কর্মসংস্থান, আয় বৃদ্ধি, এগুলোর সুযোগ আগের মতো আগের চেয়ে কমে গেছে, যে কারণে আসলে সীমিত আয়, বিশেষ করে দরিদ্র এবং সীমিত আয় মানুষজন খুব কষ্টে পড়ে যায়। যারা ছোট চাকরি করেন, যারা যাদের মান্থলি ইনকাম সীমিত, যাদের নিজেদের আসলে সক্ষমতা নেই যেটা বাড়িয়ে নেবেন, যেমন আপনি চাইলেই আপনার বেতন বাড়িয়ে নিতে পারবেন না কর্তৃপক্ষ যদি বাড়ায়, এরকম যারা আছেন তাদের জন্য কিন্তু সংসার চালানোটা ভয়ঙ্কর কষ্টকর হয়ে যায়। এর ফলেই কিন্তু আসলে মানুষের এই আপনি দেখবেন যারা টিসিবির লাইনে দাঁড়িয়েছে তাদের একেবারে দরিদ্র সেটা কিন্তু বলা যাবে না। তারা কিন্তু মোটামুটি বোঝা যায় তারা চলার মতো, কিন্তু এখন খুব কষ্টে আছে এই ধরনের পরিবারগুলো। আপনি কি এই মুদ্রাস্ফীতির সাথে কি আমরা বলতে পারবো যে এটার সাথে সাথে কি আমাদের দারিদ্রতাও কি তাহলে বেড়েছে? দেখেন 2022 সালে খানা আয় ব্যয় জরিপ হয়েছে, যেটা থেকে আমরা দারিদ্র্যের হার জানতে পারি। সেখানে আমাদের দারিদ্র্যের হার ছিল 18.9, কিন্তু তারপরে কিন্তু আর সেই জরিপ আর কোনো সরকার করেনি, অন্তর্বর্তী সরকারও করেনি বা আমাদের আগের সরকারও, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও করেনি। কিন্তু অন্য জরিপ, যেমন পিপিআরসি কিন্তু একটা জরিপ করেছে অনেক বড় স্যাম্পল নিয়ে, প্রায় 30,000-এর উপরে। সেখানে কিন্তু তারা বলেছে যে মূল্যস্ফীতি এটা 28% চলে গেছে, তার মানে 10% বেড়ে গেছে। বিশ্বব্যাংকও বলেছে দারিদ্র্যের হার 28% চলে গেছে, এবং সেটা বিশ্বব্যাংকও কিন্তু বলেছে যে দারিদ্র্য বেড়েছে, তাদের হিসাবে সেটা 21%-এর কিছু বেশি। তো বলাই যায় যে দারিদ্র্য বেড়েছে। সরকারের জরিপ যখন আসবে তখন আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা জানতে পারবো যে এই যে দারিদ্র্য বাড়লো, মানুষের কষ্ট বাড়লো, এবং পিপিআরসি বলেছে যে আরও 18%-এর মতো মানুষ এই এমন অবস্থায় আছে যারা আসলে আপনার মানে কি বলে খুব কষ্টে আছে, যে কোনো সময় যে কোনো আঘাতে তারা দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। সেটা কীরকম, ধরেন পরিবারে কেউ অসুস্থ হয়ে গেল, 20-50 হাজার টাকা খরচ হয়ে গেল, তারা কিন্তু ওই খরচটা সামাল দিতে গিয়ে দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। এই অবস্থায় আছে আরও 18% মানুষ, এটা পিপিআরসি জরিপ বলছে। তাহলে 36 প্রায় 36% মানুষ কিন্তু একেবারে দারিদ্র্য সীমার নিচে অথবা দারিদ্র্য সীমার আশপাশে আছে। তো রাজীব ভাই, আপনার এর ক্ষেত্রে আমাদের মানে উত্তরণের পথ কি হতে পারে, বা সরকারি কি করতে পারে এটা থেকে আমাদের উত্তরণ করতে? দেখেন, আমাদের আয় বৈষম্য সেটা কিন্তু অনেক হাই, এটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। সমাজের একটা শ্রেণীর কাছে প্রচুর অর্থ আছে, আর একটা শ্রেণী কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছে। তো এই নতুন সরকারের চ্যালেঞ্জ হলো যে এই বৈষম্যটাকে কমাতে তাদের পদক্ষেপ নেয়া, এবং সরকার আমরা দেখলাম যে তাদের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, যে 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকার পণ্য অথবা 2,500 টাকা নগদ দেওয়া হবে, এবং এটা এই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সেটা উদ্বোধন হবে। যত দ্রুত সম্ভব এই ফ্যামিলি কার্ডটা আপনার পৌঁছে দেওয়া উচিত, এবং 4 কোটি মানুষকে যদি আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে পারি, আমার মনে হয় যে সেটা থেকে আপনার এক ধরনের দারিদ্র্য পরিস্থিতির এক ধরনের উন্নতি হবে। দারিদ্র্য বিবেচনায় বড় ধরনের ড্রাইভ আবার দেওয়ার সময় এসছে। আমরা কিন্তু গত 2-3 দশক ধরে দারিদ্র্য কমাতে পারছিলাম, এখন কিন্তু আবার 3 বছর ধরে সেটা বাড়ছে। এখন যদি আমরা বড় ধরনের ড্রাইভ দিই, তাহলে কিন্তু আমরা আবার কমাতে সমর্থ হব। কিন্তু ওই ফ্যামিলি কার্ডটা বিতরণ করতে হবে দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিহীনভাবে। আপনি যদি দুর্নীতি করে কার্ড বিতরণ করেন, নিজেদের পরিচিত স্বজনদের দেন, তাহলে কিন্তু সেই দারিদ্র মানুষের কাছে সেটা পৌঁছাবে না। তো দীপু মালাকার, আপনাকে ধন্যবাদ আমাদের আজকের আলোচনার জন্য, আপনার ছবিটার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম দীপু মালাকারের সঙ্গে সেই ভাইরাল ছবিটি নিয়ে। প্রতিদিন এরকম কোনো ছবি অথবা খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই। এটা জানতে এবং এই আলোচনা দেখতে আপনারা চোখ রাখুন প্রথম আলোতে, প্রথম আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।